মাইলস্টোনের ঘটনায় গুজব ছড়ানো দুঃখজনক বলছেন উদ্ধারকারীরা। দুর্যোগে তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বের তাগিদ বিশেষজ্ঞদের। জুলাই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়ায় শ্রমজীবী মানুষ। গুলির সামনে বুক পেতে দেন হকার দিনমজুররা। রিকশায় হয়ে ওঠে অ্যাম্বুলেন্স। বগুড়ায় অবৈধভাবে চলছে 5 শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। কিছুই জানেন না সিভিল সার্জন। এবং ভারত যুক্তরাজ্যে 6 বিলিয়ন পাউন্ডের মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা। শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে 99% ভারতীয় পণ্য। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি ইসরাত মুক্তি। মাইলস্টোন ট্র্যাজেডি মানুষ মনে রাখবে অনেক দিন, কিন্তু সেই সঙ্গে মনে রাখবে মর্মস্পর্শী এই ঘটনা নিয়ে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজবের ঘটনাকেও। জীবন বাজি রেখে এই দুর্যোগে যারা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন, লাশ গুমের গুজব ছড়ানো হয়েছে সেসব সংস্থা ও বাহিনীর বিরুদ্ধে। খানিকটা দেরি হলেও আহত নিহত শিক্ষার্থীদের হিসাব তুলে ধরছে স্কুল কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানে ভূমিকা রাখা কর্মকর্তারা বলছেন এমন অপপ্রচার দুঃখজনক। সব মিলিয়ে এই মানবিক বিপর্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে গুরুত্ব পাচ্ছে তথ্য ব্যবস্থাপনার আলাপও। আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন মেরাজ হোসেন। হতাহতের সংখ্যা হয়তো আরও বেশি বাড়তে পারত যদি না ততক্ষণে স্কুল ছুটি হতো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ, স্কুল কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী, ছাত্র, শিক্ষক ও সেনা সদস্যের বক্তব্য বিশ্লেষণ করে এটা বলা যায় শিক্ষা প্রতিষ্ঠানটির হায়দার আলী ভবনে F-7 যুদ্ধবিমান আছড়ে পড়ার সময়টা 21 জুলাই দুপুর 1:12, যার মাত্র 12 মিনিট আগে ওই ভবনের শ্রেণীকক্ষগুলোর ছুটি হয়েছিল। এই সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হবার পরপর মাঠে অবস্থান করা শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্ত ছোটাছুটি, কিন্তু কিছু শিক্ষার্থী তো ছিল অপেক্ষারত কিংবা শ্রেণী উত্তর কার্যক্রমে। ছুটি না হয়তো ওই সময় তাহলে আরও বেশি হতো। ছুটি হওয়ার পরে আপনার অনেক বাচ্চা বের হয়ে গেছিল। শহরের ইতিহাসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় যখন শোকে মুহ্যমান পুরো জাতি, তখন এই ঘটনাকে নিয়ে ভেসে চলছে নানা গুজব, অপতথ্য। সেসব যাচাই করতে আমরা দুর্ঘটনা কবলিত স্কুলটিতে। শুরুতেই আমরা হায়দার আলী ভবনে। দোতলা যে ভবনটির স্কাই এবং ক্লাউড ক্লাসরুম, মর্মন্তুদ সেই ঘটনার স্মৃতি হয়ে আছে। মাইলস্টোনের এই হায়দার আলী ভবনে আছড়ে পড়েছিল F-7 যুদ্ধ বিমানটি। এখন জায়গাটিকে এভাবে কর্ডন করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে আমরা দেখছি, এবং বিমানটি সোজা এইভাবে একদম কাত হয়ে এসে নারকেল গাছটিকেই দ্বিখণ্ডিত করে। এটা ব্যবহার করা হয় এভিয়েশন ফুয়েল বা জেট ফুয়েল, যেটি যখন এটি জ্বলতে থাকে তখন 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করতে পারে। এবং যখন এই বিমানটি এখানে আছড়ে পড়েছে এবং এই ধরনের একটা বিস্ফোরণ ঘটেছে, আগুন জ্বলে উঠেছে, তখন যা হবার কিন্তু তাই হয়েছে। এই যে দেখছেন যে এখনো এই ধ্বংসাবশেষ কিন্তু এখানে স্পষ্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে 100 গজ দূরে 43 সোরাড মিসাইল রেজিমেন্টের এই আর্মি ক্যাম্প। আকস্মিক এই ঘটনায় প্রথম সাড়া প্রদান করেন তারা। লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী ব্যাখ্যা করছিলেন, তারা এতটা দ্রুত এজন্যই সাড়া দিতে পেরেছিলেন কারণ তখন ওই ইউনিটটির দরবার চলছিল, তার মানে একসঙ্গে প্রস্তুত প্রায় 100 সেনা সদস্য। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেছি রাস্তার মধ্যে বিভিন্ন মৃতদেহ পড়ে থাকতে, যাদের হয়তো হাত পা শরীরে বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমাদের ক্যাম্পের সদস্যরা মনুষ্যত্ব এবং মানবিকতার উদাহরণ স্থাপন করে তাদের শরীরের ইউনিফর্ম খুলে তাদের এই মৃতদেহের উপরে বিছিয়ে দিয়েছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাখ্যা করা হয় 3টি বিষয়কে মাথায় রেখে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন, যার অন্যতম পুনঃবিস্ফোরণের শঙ্কা। এবং তারা এটাও বলছে শত শত মানুষ গণমাধ্যম কর্মীদের ক্যামেরার সামনে তাদের কাজে সমানভাবে সহায়তা করেছে স্কুলের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী সহ ফায়ার সার্ভিস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। এবং সব পক্ষ স্বীকার করছে দুপুর 1:15 থেকে রাত 7:30 পর্যন্ত সেনাবাহিনী সক্রিয়ভাবে শুধুমাত্র উদ্ধার কাজে অংশ নিয়েছিল। প্রশ্ন ছিল, এরপর কি সেনাবাহিনী আর দুর্ঘটনা কবলিত স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেছিল, বিশেষ করে ওই রাতে? এটা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, প্রথম দিন দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে 7:30টার পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। হ্যাঁ, আমরা শুধু উদ্ধারের পোর্শনের দায়িত্ব পালন করেছি। শুধু এই কথাটাই বলতে চাই, আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকাটা পালন করেছি এবং যে কোনো ধরনের অপপ্রচার বা মিথ্যা তথ্য আমাদের যে স্পিরিট বা আমাদের প্রফেশনালিজমকে কখনোই আক্রান্ত করবে না। বস্তুত সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ভেসে বেড়ালেও মাইলস্টোন স্কুল থেকে বের হবার রাস্তা একটাই এবং লাশ গুম বা এরকম কোনো ঘটনারও প্রমাণ মেলেনি। বিশেষ করে উল্লেখযোগ্য 2টি ব্যাপার হলো, স্কুল কর্তৃপক্ষ বলছে এখন আর কেউ নিখোঁজ নেই এবং অভিভাবকদেরও ব্যাপকভাবে এই ব্যাপারে দাবি জানাতে দেখা যায়নি। তাহলে শত শত লাশ গুম এমন তথ্য কেন আসছে? আমি জানি না কারা সেই নাম্বারটা কিভাবে কোন ক্যালকুলেশন করে দিচ্ছে। অনেকেই বলতেছে র্যান্ডমলি, তারা তো তাদের বাচ্চা না, যাদের বাচ্চা তারা এতে কষ্টই পাবে হয়তোবা। তো আমি আমার কাজটা করে যাচ্ছি, আমি যেটা মনে করণীয় সেটা করে যাচ্ছি। অনেক নিউজ অনেকভাবে আসতেছে, ওই দিকে আমি নজর দিচ্ছি না। আমার কি করণীয় আমি জাস্ট ওইটাতেই ফোকাস করতেছি। আমরা এখন রয়েছি ঢাকা CMH এবং আমার পেছনে এটি ঢাকা CMH এর মর্গ। F7 দুর্ঘটনার পরপরই এখানে 15টি মরদেহ নিয়ে আসা হয়, যার মধ্যে ওই F7 বিমানের পাইলটও ছিলেন। এবং এরপর শনাক্ত করা গেছে এমন 9 জনের মরদেহ পরিবারের কাছে এখান থেকেই হস্তান্তর করা হয়। বস্তুত বাকি 6টি মরদেহের মধ্য থেকে অশনাক্ত 5টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় রাতেই এই মর্গ থেকেই। এর মধ্যে রাইসা মনি, অকিয়া ফেরদৌস নিধি, মারিয়াম উম্মে আফিয়া সহ 9 বছরের 3 শিশু এবং 28 বছরের 2 জন নারীও রয়েছেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত সরকার 31 জনের মৃতের ঘটনা নিশ্চিত করেছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ 11 জন ঢাকা CMH এর বার্ন ইউনিটে এবং 42 জন জাতীয় বার্ন ইনস্টিটিউশনে চিকিৎসাধীন আছেন। এই প্রযুক্তি বিশেষজ্ঞের কাছে প্রশ্ন ছিল, সব পক্ষের এত আন্তরিকতার পরও এভাবে নিরাপত্তা বাহিনী সহ নানা সংস্থার বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে পড়ার আসলে কারণ কি, কিংবা এসব প্রতিরোধে সামনে করণীয় বা কি? যারা শেয়ার করছে তারা কিন্তু আসলে আবেগতাড়িত হয়ে জিনিসটা ছড়াচ্ছে, শেয়ার করছে, আর এই কারণে কিন্তু পুরো জিনিসটা আরো বেশি অ্যাম্প্লিফাই হচ্ছে। তো এরকম ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে কর্তৃপক্ষ বা সরকার বা সেনাবাহিনী যারা দায়িত্বপ্রাপ্ত এখানে, তারা যেন স্বচ্ছভাবে নিয়মিত ব্রিফিং এবং হালনাগাদ তথ্যটা সবার সঙ্গে শেয়ার করে। আমি আজকে এখানে আমার বাচ্চা নিতে বসে থাকবো, এ কি কোনো মা আশা করছি বলেন? সব মিলিয়ে এটা বলা যায়, ঢাকার মাটিতে এভাবে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া এবং সেটি থেকে শিশু শিক্ষার্থীদের ব্যাপকভাবে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে গুরুত্ব বাড়ছে তথ্য ব্যবস্থাপনারও। আজহার লিমন, এখন, ঢাকা। জুলাইয়ে ছাত্ররা যখন কঠিন সময় পার করছিল, তখন তাদের পাশে এসে দাঁড়ায় শ্রমজীবী মানুষ। কোটার বিরুদ্ধে বেধার লড়াই শুধু ছাত্রদের ছিল না, এই আন্দোলন পরিণত হয় গণমানুষের। রিকশাওয়ালাগুলো হয়ে ওঠে অ্যাম্বুলেন্স, চালকরাও স্লোগান দেন ছাত্রদের পক্ষে। সেই সব দিনের কথা শাহাদত আফরের প্রতিবেদনে। সালের জুলাই, শহরটা যেন কাঁপছিল।
একটা রিকশায় চেপে এলো মুগ্ধ, আরেকটা রিকশা নাফিসের লাশ নিয়ে হাসপাতালে ঘুরছে এবং অসংখ্য রিকশায় বাংলাদেশের মানচিত্র সবুজ ছাপিয়ে লাল হতে শুরু করেছে জুলাইয়ে। লাল রঙে যখন এই শহর ছেয়ে গেছে তখনও হার মানেনি নির্ভীক যুবকেরা। তাই 3 চাকার বিপ্লবী সুজনের উন্নত শির সেলুট দাগ কেটেছিল গোটা বিশ্বের। কোটার বিরুদ্ধে মেধার আন্দোলন রূপ নেয় সব ধরনের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে গণ আন্দোলনে, গণহত্যায় যা আরও ফুঁসে ওঠে। অংশ নেন হকার, দিনমজুর, চা দোকানি থেকে শুরু করে সব ধরনের শ্রমজীবী মানুষ। নাফিসের লাশ নয়, নূর মোহাম্মদ তার রিকশায় নিয়েছিলেন যেন এক টুকরো বাংলাদেশ। ট্রেনের ভিতরে আপডেট আছে, এইখানে ঢুকাই দিছি, এই জায়গা ঢুকাই দিছি। এই আলদা যে হাসপাতাল পর্যন্ত আমি একা লয়ে গেছি, একটা পাখি আসে না যে তাকে ধরবো। আমি নিজেই ক্লান্ত, ওখান থেকে টাইম না আমি চক্ষু হাসপাতাল পর্যন্ত একা লয়ে গেছি, কেউ তো আসলো না। সম্মান আর ভালোবাসায় সুজনের বিপ্লবী সালাম যেন সাহসের বারুদ হয়ে দ্রোহের আগুন জ্বালিয়েছিল তরুণদের হৃদয়ে। দেখতেছি শিশু বাচ্চারা মারা গেতেছে, মানে আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে ছাত্র জনতা থাকবে না। তা আমি একটা সম্মান জানালাম কি, এক হাত আমাদের বাঁধা, আরেক হাত দিয়ে আমি সেলুট, এটাই সম্মান। এখনো অনেক রিকশা চালকের গায়ে আছে রাবার বুলেটের চিহ্ন, স্মৃতি বয়ে বেড়াচ্ছেন জুলাইয়ের। দুরানি ব্যারেজ থেকে নাম্বার হইলো, ওই নামানোর টাইমে আমার গুলি করছে, ওদিক দিয়ে আমার পিঠে লাগছে, মাথায় লাগছে, আমি আবার ঢাকা মেডিকেল আইছিলাম। এই আহত শহর অ্যাম্বুলেন্সহীন হয়ে পড়ে জুলাইয়ে, রিকশাই হয়ে ওঠে অ্যাম্বুলেন্স। আর কত কাঁধ ভিজেছে রক্তে সে স্মৃতি কেবল বন্ধুরাই জানে। ফায়ারিংয়ের টাইমে দেখা গেল আমাদের অনেক ছাত্র জনতারা মাটিতে পড়ে গেছে, তো কেউ সাহস করে নাই যে ওদেরকে কে নেবে, এই লাশগুলোর কেউ নিতে চায় নাই। ওই মুহূর্তে এই রিক্সা চালক যে ভাইরা, আমাদের শ্রমিক ভাইরা আছে, তারা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। ছাত্রদের কাছে এক একটা রিকশা হয়ে উঠেছিল ভরসার জায়গা। তারা শুধু চাকায় প্যাডেল টানেনি, টেনেছে সাহসের ভারও। ওই অ্যাম্বুলেন্সের সংকট চলাকালে আমাদের লোকাল অ্যাম্বুলেন্স হিসেবেই এই রিক্সা চালক ভাইদের এই রিক্সা যানবাহনটা আমাদের ছিল। যখন আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ওনাদের যখন আমরা অংশগ্রহণ পাই, তখন আমরা যারা শিক্ষার্থী ছিলাম, আমরা এই জিনিসটা নিশ্চিত হই যে এই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়েছে, ছাত্র জনতার বিপ্লবে পরিণত হচ্ছে। এই মানুষগুলোর অবদান এবং এই মানুষগুলো ছিল বলেই আমরা আসলে 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের যে আরেকটা পরিবর্তন সেটা দেখতে পেয়েছি। এই রাজপথ আর উত্তাল না হোক, তরুণরা পাক স্বপ্নের বাংলাদেশ, এমনটাই চান এই 3 চাকার যোদ্ধারা। জুলাইয়ে আন্দোলন যখন তুঙ্গে, তখন একজন হকার এই রাস্তাতেই বলছিলেন একটু সামনে এগিয়ে যাচ্ছি, কারণ যদি 2-1 ভাই ব্রাদারও বাঁচানো যায়, তারা কি আমাদের ভাই ব্রাদার নয়, এমন প্রশ্ন করেছিলেন। তেমনি রিকশাওয়ালারাও এগিয়ে এসেছিলেন, আন্দোলনে শরিক হয়েছিল। যখন অন্ধকার সময়, তখন আলোর পথ দেখিয়েছিল নানা ধরনের শ্রেণী পেশার মানুষেরাই। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। বগুড়ায় অবৈধভাবে গড়ে উঠেছে 5 শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যার বেশিরভাগই নেই সরকার অনুমোদিত ডাক্তার ও মানসম্মত সরঞ্জাম। এসব ক্লিনিকে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন রোগীরা। বছরের পর বছর এ কার্যক্রম চললেও এসব বিষয়ে কিছুই জানেন না বলে দাবি সিভিল সার্জনের। রাজীব সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল সাগর। মনিরুল কল্পনা দম্পতি সিরাজগঞ্জ থেকে বগুড়ায় গিয়ে দালালের খপ্পরে পড়ে সেবা নেন হাসপাতাল গেটের নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে।
কিন্তু দীর্ঘ সময় পরও শারীরিক উন্নতি না হওয়ায় আবার এসে দেখেন তাদের সেবা দেয়া ব্যক্তিকে ভুয়া চিকিৎসক বলে আটক করেছে সেনাবাহিনী। অর্থোপেডিক, সার্জারি ইত্যাদি বিষয়গুলো মানে প্যাডের উপর লিখে মানুষকে প্রতারণামূলকভাবে চিকিৎসা দিয়ে আসছে, যেটা আসলে উনি ডক্টর হিসেবে ওনার এথিক্সের সঙ্গে বিষয়গুলো যায় না। প্রথমে হলো জিয়া মেডিকেলে আসছিলাম, পর ওই জায়গার একটা লোক আমাদের এই ক্লিনিকে নিয়ে এসেছিল। আপনারা বলতেছেন ভুয়া ডাক্তার, এখন আমি তো আর জানি না। এভাবেই চলছে জেলা শহরের আনাচে কানাচে গড়ে ওঠা অসংখ্য ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। একই অবস্থা উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলেও। গাবতলী উপজেলা সদরে একটি ক্লিনিকের অনুমোদন থাকলেও বন্ধু কল্যাণ ডায়াগনস্টিক, অক্সিজেন হেলথ কেয়ার সহ চলছে বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ভিজিট করতে করে যায়, পরে আর গুরুত্ব দেয়নি আর কি, মানে টাকা দেননি তাই গুরুত্ব দেয়নি। হ্যাঁ হ্যাঁ। সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই চলছে অনুমোদনহীন হাসুমণ্ডল ডায়াগনস্টিক ও আলোকিত ডায়াগনস্টিক। উদ্বোধন অনুষ্ঠান করবো একটা, আপনাকেও দাওয়াত করবো, আপনি আসবেন। আর যদি সুযোগ থাকে কখনো হুট করে, তাহলে আমার সঙ্গে একবার সাক্ষাৎ করে নিয়ে। সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে মুদি দোকানের মতো চলছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া অনুমোদনের মেয়াদ শেষ হলেও সব কার্যক্রম অব্যাহত রেখেছে সোনালী হাসি কমিউনিটি হসপিটাল। এখানে ধরেন যে মেডিসিন রোগী সহ অ্যাপেন্ডিক্স, সিজার এগুলো সব করা হয়। সোনাতলা উপজেলায় টোটাল 18টা ক্লিনিক আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে। তো এই ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে টোটাল 12টা লাইসেন্স প্রাপ্ত। তো 12টার ভিতরে দেখা যাচ্ছে অধিকাংশই নবায়ন নাই। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেও বছরের পর বছর একইভাবে চলছে ক্লিনিক, ডায়াগনস্টিকগুলো। তবে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন সিভিল সার্জন। যেগুলো অনিবন্ধিত আছে, অ্যাকচুয়ালি এগুলার তথ্য আমাদের কাছে যেহেতু থাকে না, যদি আমাদের কাছে কেউ এগুলোর ব্যাপারে যেমন কমপ্লেন করে কিংবা এটার সময় কোনো মানে ইনফরমেশন যদি আমাদের কাছে আসে, তাহলে আমাদের পক্ষে অবশ্যই এটার সম্পর্কে আমরা ব্যবস্থা নিব এবং তাদের যদি লাইসেন্স না থাকে তাদেরকে আমরা শাটডাউন করে দেব। এই ক্লিনিকগুলোর মতো অসংখ্য ক্লিনিক, ডায়াগনস্টিক গড়ে উঠেছে বগুড়া জেলা জুড়ে। সেসবের কোনো তালিকা নেই সরকারি কোনো দপ্তরেই। দীর্ঘদিন ধরে এভাবে চললেও কারণ নজরেই আসছে না। সংশ্লিষ্টদের উদাসীনতা আর সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারীদের অবৈধ কার্যক্রম বন্ধ করে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি সবার। রাজীব সেলিম, এখন, বগুড়া। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন ভূমি অফিসে অতিরিক্ত অর্থ ছাড়া মিলছে না কোনো সেবা। সেবা প্রার্থীদের অভিযোগ, অতিরিক্ত অর্থ না দিলে দিনের পর দিন অফিসের বারান্দায় ঘুরতে হয়। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে বিস্তারিত। জমির নামজারি, দাখিলা, খতিয়ান, তদন্ত প্রতিবেদন সহ ভূমি সংক্রান্ত যে কোনো কাজ সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। করা হয়েছে আধুনিক সেবার ব্যবস্থা। তবে ব্যতিক্রম চিত্র ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন ভূমি অফিসে। মিউটেশন বা নামজারি করতে সরকারি চার্জ 1170 টাকা, অথচ সেবাগ্রহীতার কাছ থেকে নেওয়া হচ্ছে প্রকারভেদে 2 থেকে 10,000 টাকা পর্যন্ত। 50 টাকার দাখিলা করতে নেওয়া হচ্ছে 500 টাকা। এছাড়াও প্রতিটি সেবার ক্ষেত্রেই রয়েছে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। এমন পরিস্থিতিতে চতুল ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 5,000 টাকা করে চাইছে, কম বেশি একটু হতে পারে। সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদেরকে ওই টাকা পয়সার দেওয়া ছাড়া কাজগুলো সঠিকভাবে আমরা সমাধান পাই না। তহসিলদার হিসেবে যোগদান করার পরে চতুল ইউনিয়ন, পুরো চতুল ইউনিয়নবাসীর সাথে উনি এরকম আচরণ করছে, এরকম করে যাচ্ছে। এবং কেউ যদি সাধারণ মানুষ যারা মিউটেশন যে এসিল্যান্ড অফিস থেকে দেয়, এটা না বুঝে ওনার কাছে গেলে উনি 8,000 10,000 টাকা বলে যে আমি মিউটেশন করে দেবো, এইভাবে টাকা নেয়। তবে অতিরিক্ত অর্থ নেয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা জানান তিনি ষড়যন্ত্রের শিকার। আমরা অনুমোদন দেব, উনি বাড়িতে বের করে নেবেন, এখানেও আমাদের ওই অর্থনৈতিক গ্রহণের কোনো সুযোগ নাই। তো যার কারণে এই সমস্ত অভিযোগ একজন একটা কথা বলতেই পারে, কারণ অনেক ক্ষেত্রে দালালি ব্যাপার আছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মহোদয় বরাবর একটা অভিযোগ করেছেন। আমরা এখনও জেলা প্রশাসক মহোদয় হয়তো কোনো নির্দেশনা পাইনি। যদি বলে যে আমাকে তদন্ত করার জন্য বলে, তাহলে আমি হয়তো নিজে তদন্ত করবো। যদি স্যার সিদ্ধান্ত দেন যে অন্য কোনো সিনিয়র কর্মকর্তা দিয়ে করবেন, সেক্ষেত্রে অন্যদের মাধ্যমে করতে পারেন। ভূমি অফিসে এমন হয়রানি ও ভোগান্তি দূর করে সেবার মান বাড়ানোর পাশাপাশি তদারকির মাধ্যমে অনিয়ম দূর করার দাবি স্থানীয়দের। এখন ফরিদপুর। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিল্লাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাতে বাসুবদুয়াল সীমান্তে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। স্থানীয়রা জানায়, মিল্লাত ও আফসার নামে স্থানীয় দুই যুবক জলাশয় ও মাছের বন্যার পানিতে মাছ ধরতে যায়। এ সময় অতর্কিত গুলি করে বিএসএফ। পরে তাদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে মিল্লাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুলিবিদ্ধ আফসারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় বিজিবি। মেহেরপুরের বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে, ফলে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বেগুন, পেঁপে, লাউ, পটল সহ বেশিরভাগ সবজির দর। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর বড়বাজার থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, ছুটির দিনের বাজারের সবজির দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সবজির জন্য বিখ্যাত কিন্তু মেহেরপুর। মেহেরপুর জেলায় সারা বছর নানান ধরনের সবজি উৎপাদন হয়, যার ফলে এই মেহেরপুরের বাজারে কিন্তু সবসময় সবজির সরবরাহ থাকেই। তবে এই যে গ্রীষ্মকালীন যে সবজি, সে সবজির সরবরাহ অনেকটাই বেড়ে যাওয়ায় কিছুটা নিম্নমুখী সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে মেহেরপুর বাজারে সব ধরনের সবজির দামই কমেছে 10 থেকে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। আমি যদি আজ সকালে বাজারের কথা বলি, আজকে সকালে মেহেরপুর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, যেটি গত এক সপ্তাহ আগেও 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এর পাশাপাশি পটল প্রতি কেজি 35 থেকে 40 টাকা, ঢেঁড়স 30 টাকা, পেঁপে 20 থেকে 25 টাকা, বরবটি 30 টাকা, কলা 30 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য সবজির মধ্যে লাল শাক বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, পুঁই শাক 20 টাকা, কাটুয়ার যে শাক সেটি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। প্রতি কেজি মিষ্টি কুমড়া আজ মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এরকম প্রত্যেকটা সবজির দামই কিন্তু মানুষের নাগালের বাইরে, যার ফলে স্বস্তি ফিরেছে সাধারণ যারা ক্রেতা তাদের মাঝে। এছাড়াও আমি যদি আলুর কথা বলি, আলু কিন্তু 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি। প্রতি কেজি মরিচ আজকে বিক্রি হচ্ছে 160 টাকা, যেটি গত এক সপ্তাহ আগেও 200 টাকা ছাড়িয়েছিল। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, রসুন 110 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে যারা চাষি তাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, কয়েকজন চাষির সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন সবজির বাজার আরেকটু ভালো পেলে তাদের জন্য ভালো হতো। মুক্তি, এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি। মুজাহিদ আল মুন্না যুক্ত ছিলেন মেহেরপুর থেকে। পার্বত্য এলাকায় আশা জাগাচ্ছে ড্রাগন ফলের চাষ। পাহাড়ের মাটি ও আবহাওয়ার সুস্বাদু ফলটির চাষের উপযোগী হওয়ায় ক্রমেই বাড়ছে পরিধি। এরই মধ্যে অনেকে ফলটির বাণিজ্যিক চাষাবাদ শুরু করেছেন। চলতি মৌসুমে জেলায় 75 হেক্টর জমিতে ড্রাগনের চাষ হয়েছে। এসব ফল স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। পাহাড়ে ড্রাগনের আবাদ আরও বাড়াতে সার্বিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। বান্দরবান থেকে রিজভি রাহাতের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। বান্দরবানের সবুজ পাহাড়ের বুকে ড্রাগনের বাগান, গাছে গাছে শোভা পাচ্ছে রঙিন ফল। জেলার সদর উপজেলার কুহালং হেডম্যানপাড়া গ্রামের বাসিন্দা প্রনুমং মার্মা নিজের এলাকায় 5 একর পাহাড়ি জমিতে গড়ে তুলেছেন ড্রাগনের বাগান। পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় রুমা, রোয়াংছড়ি, থানচি ও সদরসহ বিভিন্ন উপজেলায় অনেকেই এখন বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে ঝুঁকছেন। এরই মধ্যে দেখা মিলেছে সাফল্যের। ইতিমধ্যে আমি কয়েক দফা আমি বিক্রি করছি। তো এই বছরে কিন্তু আমার আশা করি 6 থেকে 7 লাখ টাকা মনে হয় আমি বিক্রি করতে পারবো। একটি বাগান থেকে বছরে 3 থেকে 4 বার ফল সংগ্রহ করা যায়।
পাহাড়ে উৎপাদিত ড্রাগন আকারে বেশ বড় ও সুস্বাদু হওয়ায় বাজারেও চাহিদা বেশ। পার্বত্য এলাকায় উৎপাদিত এসব ড্রাগন স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলন ভালো হওয়ায় এবং আশানুরূপ দাম পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। এই ড্রাগন বাগানটি গত বছরের তুলনায় এবছর অনেক দাম বৃদ্ধি পাচ্ছি। আমরা অনায়াসে ওই রাস্তাও ভালো হয়ে গেছে, অনায়াসে আমরা এই বাগান থেকে আমরা বিক্রি করে দেই ভালো মূল্যে। আজ ড্রাগন সিরি সুন্দর, আমিও খুশি হই। তারপর ফলেও আরো পোকা মাকাও নাই কিছু। এদিকে আবাদের পরিধির পাশাপাশি ফলন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। ড্রাগন চাষিদেরকে আমরা বিশেষ করে গত অর্থ বছরে আমরা জেলা পরিষদের মাধ্যমে উচ্চমূল্যের ফসল আবাদের একটা তারা কর্মসূচি আমাদেরকে দিয়েছিল। সেই কর্মসূচির মাধ্যমে আমরা বেশ কয়েকজন উদ্যোক্তাকে আরও ড্রাগনের কলম দিয়ে তাদেরকে ড্রাগন বাগানে এক্সটেনশনের জন্য সুযোগ দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় ৭৫ হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে, যেখান থেকে ১৫০০ টন ফল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন বান্দরবান। উপকূলীয় পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে বরগুনার নিদ্রার চর বা নিদ্রা সৈকত। নাজুক যোগাযোগ ব্যবস্থা ডিঙিয়েও প্রতিনিয়ত হাজারো দর্শনার্থী আসছেন সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। জেলার পর্যটনকে সামনে এগিয়ে নিতে সংকট সমাধানের আশ্বাস প্রশাসনের। জিয়াদ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। নিদ্রার চর বা নিদ্রা সৈকত নামকরণ মূলত এর নির্জনতা ও নীরবতা থেকে এসেছে। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে নদী মোহনা, মাঝখানে বিস্তৃত কেওড়া ও ঝাউবনের সবুজ আভা। সাগরের জোয়ার ভাটার খেলা, নরম ঘাসের চাদরে ঢাকা প্রান্তর যেন তৈরি করেছে স্বপ্নময় এক পরিবেশ। সৈকত সৌন্দর্যের জেলা বরগুনার তালতলী উপজেলায় রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। এখানে একদিকে যেমন রয়েছে রাখাইনপল্লী, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, ট্যাংরাগিরি বনাঞ্চল, অপরদিকে পর্যটনের নতুন সম্ভাবনার উকি দিচ্ছে নিদ্রার চর বা নিদ্রা সৈকতকে ঘিরে। প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী ভিড় করছে চিত্ররূপময় নিদ্রার চরে। বরগুনার তালতলী উপজেলা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরের এই চর যেন অবারিত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পর্যটকদের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই জায়গাটা আসলে বলার কোনো ভাষা নেই। এখানে না আসা পর্যন্ত মানুষ এটার সৌন্দর্য আসলে দূর থেকে দেখে বোঝা যাবে না। এত সুন্দর জায়গা আমি ভাবতেই পারিনি। আর পর্যটন শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ এটার অপার সম্ভাবনা রয়েছে। এখানে যে সমুদ্র সৈকত আছে, বন আছে, রাখাইনপল্লী আছে, আমরা তো ঘুরে দেখলাম, সবটাই ভালোই লেগেছে। প্রাকৃতিক দৃশ্য বলতে গেলে খুবই সুন্দরভাবে দেখা যায়। চারপাশে যেরকম সবুজ গাছগাছালি, সেরকম সমুদ্র। মানে যারা চোখে আইসা দেখবে, যারা দেখবে তারা বুঝবে যে জায়গাটা কিরকম। সৈকতটি প্রায় ২ কিলোমিটার দীর্ঘ। স্থানীয়দের মতে এর আয়তন প্রায় ৫ থেকে ৭ বর্গ কিলোমিটার। বর্ষাকালে চরের কিছু অংশ ডুবে গেলেও শীতকালে হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা। সমস্যা হচ্ছে রাস্তাঘাট। আমরা যেমন ওইখান থেকে নাইমা হাইটে আসছি, তারপর বরিশাল থেকে আসতে আমাদের প্রচুর রাস্তা ভাঙ্গা। এখানে বাইক নিয়ে ঢুকতে অনেক সমস্যা, বা বড় গাড়ি নিয়ে ঢোকার মতো প্লেস নেই। আবাসিক হোটেল হলে ভালো হয়, খাওয়ার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, এগুলো হলে ভালো হয়। নিদ্রা সৈকতের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগ ব্যবস্থা সহ সব সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। তালতলীতে ব্যাপক পর্যটনের সম্ভাবনা আছে। তো যোগাযোগ ব্যবস্থা যখন পুরোপুরি এনশিওর হবে, এবং সেটা নিয়ে কাজ হচ্ছে। অলরেডি আপনারা জানেন যে বরিশাল কুয়াকাটা থেকে যে রোডটি তালতলীতে প্রবেশ করেছে, সেটির কাজ প্রায় শেষ। তো আর কিছু যদি অবকাঠামোগত উন্নয়ন হয়, আমার মনে হয় এখন যেভাবে লোকালি মানুষ নিজেরাই নিজেদের উদ্যোগে ওইখানে সেগুলো এনজয় করার জন্য যাচ্ছে, এটা বাড়তে থাকবে এবং একসময় এটি পর্যটন সমৃদ্ধ একটি এলাকা হিসেবে গড়ে উঠবে।
সরকারি বেসরকারি পর্যায়ের সঠিক পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নিদ্রাচর হয়ে উঠতে পারে দেশের দক্ষিণাঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। পৌরসভার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো পুরো নাটোর শহরে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এটি অপরাধ প্রবণতা কমার পাশাপাশি শহরের যানজট নিরসনেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। প্রাথমিকভাবে শহরের গুরুত্বপূর্ণ 22টি পয়েন্টে 32টি ক্যামেরা বসানো হলেও আগামী দিনে এর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা পৌর কর্তৃপক্ষের। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে জানাবেন মাহবুব হোসেন। 150 বছরের ঐতিহ্যবাহী নাটোর পৌরসভায় বাস করে প্রায় 1 লাখ বাসিন্দা, কিন্তু এতদিনও পৌরবাসীদের নিরাপত্তার জন্য ছিল না প্রযুক্তির কোনো ব্যবস্থা। অপরাধ সংঘটিত হলে দোষীদের শনাক্ত করা ছিল প্রশাসনের জন্য দুরূহ ব্যাপার। তবে এই প্রথম শহর জুড়ে স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। শহরের হরিশপুর বাস টার্মিনাল থেকে স্টেশন বাজার, মাদ্রাসা মোড় থেকে পুলিশ সুপারের কার্যালয় সহ 22টি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক 32টি ক্যামেরা। অপরাধী শনাক্তে অত্যাধুনিক এসব ক্যামেরায় ঝকঝকে ছবি, শব্দ রেকর্ড এবং রাতের বেলায় রয়েছে রঙিন ভিডিও ধারণের সুযোগ সুবিধা। অ্যানালগগুলো মেশিনের গোড়া থেকে লাইন টানতে হয়, আর আইপি ক্যামেরা সাপোজ স্টেশন রেলগেট পর্যন্ত গেছে, পরবর্তীতে স্টেশন বাইপাস সহ আরও দূরে গেলে ওইখান থেকে লাইন আমি এক্সটেনশন করতে পারবো। চুরি, ছিনতাই বা আদার যেই সমস্যাগুলো প্রতিনিয়ত হয় এগুলো অনেকাংশেই কমে যাবে আমরা আশা করতেছি। অপরাধ কমে আসবে এবং প্রশাসন খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে আমরা নাগরিকরা আশা করছি। নিরাপদ ও নান্দনিক শহর গড়ে তোলার অংশ হিসেবে 15 বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটি সিসি ক্যামেরার আওতায় আসায় খুশি নাগরিকরা। সেই সাথে দ্রুত অপরাধী শনাক্তের পাশাপাশি চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কমে আসার প্রত্যাশা নাগরিকদের। বাস টার্মিনাল, রেল স্টেশন এগুলো অপরাধ প্রবণ এলাকা, এগুলো অপরাধ প্রবণতা অনেকটা নিয়ন্ত্রণ হবে বলে কমে আসবে বলে আমরা মনে করি। নিরাপত্তা জোরদার করার জন্য এবং শহরের নিরাপদ রাখার জন্য এই সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে স্থাপিত সিসি ক্যামেরা মনিটরিং করছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌরসভা সহ 10টি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া যানজট নিরসনেও এসব সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কেউ যদি ক্যামেরা আমাদের সাথে অ্যাড করতে চায় যে আমার এলাকাটা আমি এখানে এই সিসি ক্যামেরাটা দেবো, এটা এর সাথে আমার নেটওয়ার্কের সাথে অ্যাড করতে পারে, সেটা সে করতে পারবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে আমার যে মানের ক্যামেরা আছে ঠিক সেই মানের ক্যামেরাই কিন্তু তাকে দিতে হবে। অপরাধীদের চিহ্নিত করা বা অপরাধ নিয়ন্ত্রণ করার কাজটি আরও বেশি সহজ হবে এবং গতিশীল হবে। পাশাপাশি আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা, এক্ষেত্রেও ট্রাফিক যানজটের বিষয়গুলো, মনিটরিংয়ের বিষয়গুলো সুবিধা হবে। শুধু গুরুত্বপূর্ণ সড়কেই নয়, ভবিষ্যতে পুরো শহরই সিসি ক্যামেরার আওতায় আনার দাবি পৌরবাসীদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। দীর্ঘ আলোচনার পর ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত ও যুক্তরাজ্য। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ বিষয়ক গবেষণা, দুগ্ধজাত পণ্য সহ বিভিন্ন খাতে 6 বিলিয়ন পাউন্ডের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির ঘোষণা দিয়েছে দুই দেশ। চুক্তির আওতায় প্রায় 90% ব্রিটিশ পণ্যে আমদানি শুল্ক ও 3% নামিয়ে আনা হবে বলেছে ভারত। বিপরীতে যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে 99% ভারতীয় পণ্য। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। যুক্তরাজ্যের বাকিংহ্যামশায়ার, দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের এই চেকার্স রেসিডেন্সি মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কান্ট্রি হাউস। সেখানে ক্রিকেট খেলায় মেতেছে একদল শিক্ষার্থী। তাদের সঙ্গ দিতে এলেন ভারত ও যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান। বিনিময় করলেন জার্সিও। মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতির কারণে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যখন অস্থিরতা আর অনিশ্চয়তার কালো মেঘ, তখন ভারতীয় প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর ইঙ্গিত করে দ্বিপক্ষীয় সম্পর্কে জোর দিয়ে এই শুল্ক যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলো। ফলাফল এসেছে দীর্ঘ আলোচনার পর। 2020 সালের পর এই প্রথম কোনো দেশের সঙ্গে এত বড় মুক্ত বাণিজ্য চুক্তি করল যুক্তরাজ্য। এছাড়া 6 বিলিয়ন পাউন্ডের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির ঘোষণা দিয়েছে দুই দেশ। বিবিসি বলছে, প্রায় 3 বছর ঝুলে থাকার পর এই চুক্তির কারণে ভারত যুক্তরাজ্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক যেমন দৃঢ় হয়েছে, তেমনি অবৈধ অভিবাসীদের ঠেকাতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন মোদি ও স্টারমার।
কিয়ার স্টারমার ও নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন দুই দেশের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস ও পীয়ূষ গোয়েল। দ্বিপক্ষীয় ওই চুক্তিকেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পর সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর একসাথে আগামীর ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নরেন্দ্র মোদীর। It is our commitment that from AI to critical minerals, semiconductors to cyber security, we shall create the future together. Prime Minister Modi, it is a pleasure to welcome you to Chequers. This is a historic day, a landmark moment for both of our countries. The UK-India deal is now signed, sealed and ready to be delivered. ভারতীয় গণমাধ্যম বলছে এই চুক্তির আওতায় প্রায় 90% ব্রিটিশ পণ্যে আমদানি শুল্ক কমিয়ে 3% করা হয়েছে। এতে করে কমবে ব্রিটিশ স্কচ হুইস্কি, গাড়ি, ইলেকট্রনিক্স, কসমেটিক্স ও চকলেট সহ বিভিন্ন পণ্যের দাম। এছাড়া আগামী 10 বছরে যুক্তরাজ্যের 85% পণ্যের ওপর থেকে শুল্ক পুরোপুরি তুলে নেবে নয়াদিল্লি। অন্যদিকে যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে 99% ভারতীয় পণ্য, যেখানে আছে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মতো লাভজনক খাত। এছাড়াও ভারতীয় তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মী, আর্থিক ও পেশাদার সেবায় নিয়োজিত কর্মজীবী, যোগব্যায়াম প্রশিক্ষক, সঙ্গীতজ্ঞ এবং শেফদের মতো পেশাদাররা যুক্তরাজ্যে কাজের সুযোগ পাবেন সহজে, এমন দাবি করছে ভারতীয় গণমাধ্যম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের শুল্ক বোঝা কমাতে না পারলে কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের পোশাক শিল্প বড় ক্ষতির মুখোমুখি হবে বলে শঙ্কা বাড়ছে। ওয়াশিংটনের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যার কারণে চাকরি হারানোর ভয়ে সময় কাটছে লাখ লাখ পোশাক শ্রমিকের। তহিদুর রহমানের প্রতিবেদন। চাকরি হারানোর ভয়কে সঙ্গী করে দিন পার করছেন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির উপর নির্ভরশীল এশিয়ার বিভিন্ন দেশের লাখ লাখ পোশাক শ্রমিক। ওয়াশিংটনের জন্য পোশাক তৈরি করে এমন শাস্তির মুখোমুখি তারা। এ তালিকায় অন্যতম দেশ হল কম্বোডিয়া এবং শ্রীলঙ্কা। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগস্টের প্রথম দিন থেকে কম্বোডিয়ার পণ্য 36% এবং শ্রীলঙ্কার পণ্য 30% শুল্কের মুখোমুখি হবে, যার কারণে যুক্তরাষ্ট্র থেকে পোশাকের ক্রয়াদেশও কমার শঙ্কায় দেশগুলোর উৎপাদকরা। অথচ নাইকি এবং লেভিসের মতো নামকরা মার্কিন ব্র্যান্ডগুলোর পোশাক তৈরি হতো দেশগুলোতে, কিন্তু অতিরিক্ত শুল্ক ঝড়ে অনেক প্রতিষ্ঠান বন্ধের ঝুঁকিতে রয়েছে। Consumption from the US market will decline, so that will be the main impact overall, with overall tariffs increasing in US. And since Sri Lanka's apparels are mainly targeting the US market, that sector will be the most affected. পরিসংখ্যান তথ্য বলছে গত বছর $3 বিলিয়ন বেশি মূল্যের পোশাক রপ্তানি করেছে কম্বোডিয়া, আর দেশটির এই খাতে কাজ করে 9 লাখের বেশি মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির উপর নির্ভর করে শ্রীলঙ্কায় কর্মসংস্থান হয়েছে 3.5 লাখের উপরে। এছাড়া ওয়াশিংটনে পোশাক রপ্তানি করে গত বছর কলম্বোর আয় ছিল প্রায় $2 বিলিয়ন। এদিকে ট্রাম্পের শুল্ক চাপের মুখে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকরাও। আগামী মাস থেকে পূর্বের 15% সঙ্গে অতিরিক্ত 35% মার্কিন শুল্ক যোগ হলে পোশাক রপ্তানির ক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হবে ঢাকাও। যদিও শুল্ক চাপ কমাতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যেমন পদক্ষেপ নিয়েছে, তেমনি চলছে আলোচনাও। Every garment factory owner wanted to now shift to the European market or a newer market. That takes time. At least 6 months to a year, we're thinking, and that's not going to happen overnight. So of course, factories will start shutting down. চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। এই খাতে বাংলাদেশের পরে থাকা ভিয়েতনামের কাঁধেও অতিরিক্ত 20% শুল্ক চাপিয়ে রেখেছে ওয়াশিংটন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে 74 রানে হেরেছে বাংলাদেশ। তাতে ওয়ানডে এবং সফররতদের হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করল লিটন দাস, জাকের আলী অনিকরা। শেষ ম্যাচ নিয়ে দর্শকদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ ক্রিকেটারদের বিশ্বাসঘাতক বললেন, আবার কেউ টিম ম্যানেজমেন্টের একাদশ নির্বাচনে ঘাটতির কথা বলেছেন। বাকিটা জানাবেন শরীফ রওশন। দীর্ঘ লাইনের সারি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে কত জল্পনা কল্পনা নিয়েই মাঠে প্রবেশ করে পাগলপ্রিয় ক্রিকেট প্রেমীরা। টানা 2 ম্যাচ জয়ের পর পাকিস্তানকে এবার হোয়াইট ওয়াশটাও করবে বাংলাদেশ।
তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ শিবিরে ঘোর অন্ধকারে ঢাকা পড়েছে সমর্থকদের সেই স্বপ্ন। বাংলাদেশে যে খেলার আশা প্রত্যাশা নিয়ে আসছি, কিন্তু ঠিক ওভাবে দেখতে পারিনি, ভাবে যে অল আউট হয়ে যাবে তাড়াতাড়ি, এটা অনেক দুঃখ লাগছে। স্টেডিয়ামের প্রথম খেলা দেখতে আসলাম, আজকে প্রথম বাংলাদেশ হেরে গেল, খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ জিতুক হারুক আমরা আশা করছিলাম একটা ফাইটিং হবে, কিন্তু লজ্জাজনক সেট লাগলো, কারণ আমি আশা নিয়ে এসেছিলাম যে আমরা জিতবো, কিন্তু সেই আশাটা ভেঙে গেল। বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার আগেই গ্যালারি প্রায় ফাঁকা করে মাঠ ছাড়েন দর্শকরা। অনেকে দাবি করেন ক্রিকেটাররা মাঠে পারফরম্যান্স ঠিকভাবে না করে সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেছেন। থার্ড ম্যাচে এসেছি, ভেবেছিলাম যে অ্যাটলিস্ট মনে হয় এই ম্যাচ অনেক ভালো খেলবে, বাট না, তারা বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে। তানজিদ তামিম এবং পারভেজ ইমন তারা বাইরের কান্ট্রিতে ভালো ব্যাটসম্যান করছে, এখানে এসে কি করছে মাঝখানে নাইম শেখরে ঢুকে দিচ্ছে। নাইম শেখরে ঢুকায় যে একটা বন্ডিং ছিল তাদের মধ্যে যে একটা জুটি ছিল, ওটাই কিন্তু শেষ দিয়ে ফেলেছে। আপনি দেশের বাইরে যান, একটা সিরিজ খেলেন, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে একটা সিরিজ খেলেন, আপনি প্রাউড ফিল করেন। দুইটা সিরিজ জিতেছিল, কিন্তু আজকে একদমই বাজে খেললো, তাই চলে যাচ্ছি। তবে এত হতাশার মধ্যেও অনেক দর্শক ছিলেন ব্যতিক্রম। হারের বেদনা থাকলেও ভোলেননি বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করতে। খেলা দেখতে আসছি, একদিন ভালো খেলবে একদিন খারাপ খেলবে, এটাই স্বাভাবিক। শরীফ রওশন, এখন ঢাকা। কিংবদন্তি রেসলার হাল্ক হোগান আর নেই। ৭১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় গিয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে WWE। হোগানের আসল নাম টেরি বলিয়া। কয়েক সপ্তাহ ধরেই হোগানের স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন চলছিল, যদিও গত সপ্তাহে তার স্ত্রী জানান হোগানের শারীরিক অবস্থার অবনতি হয়নি, বরং একাধিক অস্ত্রোপচারের পর হোগানের হৃৎপিণ্ড সবল আছে। ৮০ ও ৯০ দশকের সবচেয়ে খ্যাতিমান রেসলারদের মধ্যে হোগান অন্যতম। লাল হলুদ পোশাক আর রিয়েল আমেরিকান শিরোনামের প্রবেশ সঙ্গীত ছিল হোগানের ট্রেডমার্ক। বয়স ৫০-এর কোঠায় পৌঁছানোর পরও রেসলিং চালিয়ে গেছেন তিনি। শেষ করবো এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরেকবার। মাইলস্টোনের ঘটনায় গুজব ছড়ানো দুঃখজনক, বলছেন উদ্ধারকারীরা। দুর্যোগে তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বের তাগিদ বিশেষজ্ঞদের। জুলাই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়ায় শ্রমজীবী মানুষ। গুলির সামনে বুক পেতে দেন হকার দিনমজুররা, রিকশায় হয়ে ওঠে অ্যাম্বুলেন্স। বগুড়ায় অবৈধভাবে চলছে ৫ শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, কিছুই জানেন না সিভিল সার্জন। এবং ভারত যুক্তরাজ্য ৬ বিলিয়ন পাউন্ডের মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা। শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ৯৯% ভারতীয় পণ্য। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।